27 লাখ। এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি বেকারত্বের সংখ্যা। এক বছরের ব্যবধানে বেকার জনগোষ্ঠী বেড়েছে 0.33%। প্রায় 3-4 বছরের মতো হচ্ছে। 2 বছর আগে পড়াশোনা শেষ হয়েছে, এখন পর্যন্ত আমরা কোথাও চাকরি পাইনি। বর্তমানে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা অন্তত 26 লাখ। শিক্ষার মাধ্যমে যদি বেকারত্ব দূর না হয়, তাহলে বেকারত্বের শেষ কোথায়? যারা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, সেই বেকারের সংখ্যা বাড়ছে। অন্যদিকে যারা বাইরের, তারা এসে আমাদের এখানে কাজ করছে। We spent 16 years only to be told we're not good enough. শিক্ষিত জনগোষ্ঠীর 12% এখন কর্মহীন। শিক্ষার মেরুদণ্ডের মাধ্যমে আমাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন, কিন্তু সেই মেরুদণ্ডই কি ভাঙা? শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন। যে এডুকেশন সিস্টেম নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার কথা, সেখানে আমরা সিনেমা, নাটক, আনন্দ, বিনোদন, eye-catching titles and headline to the grandiose celebrations about its potential. এই সকল নিয়ে আমরা অনেক ব্যস্ত। আমরা কখনোই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমিও একটা সময় বেকারত্ব নিয়ে অনেক চিন্তায় থাকতাম, কিন্তু এখন দেখছি এটা শুধুমাত্র চিন্তার কারণ নয়, এটা এখন বেঁচে থাকার কারণ। Have to do if I have to move somewhere or start something or whatever it may be. I'm not going to put my children into a system that doesn't understand the gifts and abilities they have just because they don't fit on the conveyor belt. That the entire purpose of a good university is to give you a foundation to fail, not a foundation to get ahead. The newspaper industry, right? More printing presses, more big buildings, right? Makes us look grander. People, I think, don't stand back and say, well, why are we teaching people these things? And we should tell them probably why we're teaching these things. A lot of kids just in school kind of puzzled as to why they're there. 2018 থেকে 2024 সাল পর্যন্ত শিক্ষা জীবনের চাপে আত্মহত্যা করেছে শত শত শিক্ষার্থী। কারণ পাশ করলে চাকরি পেলে জীবন, বেঁচে থাকার জন্য নয়। ডিগ্রি আছে, চাকরি নেই। দেশে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন নিয়ে বেরোচ্ছে, কিন্তু এই দেশে চাকরির বাজার তাদের জন্য প্রস্তুত নয়। এসএসসিকে কেন্দ্র করে একটি শিক্ষার্থী জীবনে আত্মহত্যার প্রবণতা চলে আসে। 20 শতকেও এসেও কি আমাদের বাঁচা মরা একটি সিজিপির উপর নির্ভর করে? এ সিঙ্গল পিস অফ পেপার ইজ আওয়ার লিভিং পারপাস। আসুন একটু এডুকেশন সিস্টেমের ইতিহাস দেখে আসি, যেখান থেকে চাকরি করার প্রবণতা সৃষ্টি হয়েছে। সালটি ছিল 1806। তখন নেপোলিয়ন আর্মি ও পার্সিয়ান আর্মির মধ্যে একটি যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পার্সিয়ান নেপোলিয়নের থেকে বেশি শক্তিশালী হবার পরেও যুদ্ধে হেরে যায়। পার্সিয়ান লিডাররা বুঝতে পারছিল না তারা ভুলটি কী করলো। এত শক্তিশালী হবার পরেও দুর্বলদের কাছে তারা কীভাবে হেরে গেল। অনেক চিন্তা ভাবনা করার পর পার্সিয়ান লিডাররা বুঝতে পারে তাদের জিততে না পারার কারণ হচ্ছে যুদ্ধের ময়দানে তাদের আর্মি লিডারদের অর্ডার না মানার পরিবর্তে নিজেদের ব্রেন ব্যবহার করছিল। অন দ্য আদার হ্যান্ড, নেপোলিয়ন আর্মি কেবলমাত্রই তাদের অর্ডার অক্ষরে অক্ষরে মেনে চলছিল। আর এই পরাজয়ের কারণে পার্সিয়ানের অর্ধেক সাম্রাজ্য নেপোলিয়নকে দিয়ে দিতে হয় এবং তার সাথে সাথে একটি পিস এগ্রিমেন্ট তাদেরকে সাইন করতে হয়। এই ঘটনার পরপর পার্সিয়ান লিডাররা বুঝতে পারে যদি সাধারণ আর্মি ও জনগণ সাধারণভাবে নিজেদের মতো চিন্তাভাবনা করে, তবে সেই দিন খুব বেশি দূরে নয় যখন জনগণ তাদের হুকুমত নিয়ে প্রশ্ন তুলবে, তাদের সিদ্ধান্তকে ন্যায় অন্যায়ের মাপকাঠিতে বিচার করবে। তাই এমনটা যেন না হয়, পার্সিয়ান লিডাররা সেই ব্যবস্থা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ওঠে। বাট কোশ্চেন হলো কিভাবে? তো অনেক চিন্তাভাবনার পর তাদের মাথায় একটা আইডিয়া আসে। তারা এমন একটা সিস্টেম বিল্ড করতে শুরু করে যেখানে সোলজাররা কেবল ততটুকুই করবে যতটুকু তাদেরকে করার জন্য বলা হবে। আর এটা করার সবথেকে সহজ উপায় হলো সেই সমস্ত ব্রেনকে কন্ট্রোল করা যারা নিজ থেকে চিন্তা করার জন্য এখনও যোগ্য হয়ে ওঠেনি, যারা ভালো মন্দের পার্থক্য করতে জানে না। মানে তাদের যা শেখানো হবে তারা তাই বিশ্বাস করবে। এভাবে প্রথম 8 ইয়ার্স একটি এডুকেশন সিস্টেম বিল্ড হয়, দ্য পার্সিয়ান এডুকেশন সিস্টেম। 5 বছর থেকে 13 বছর পর্যন্ত এই শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়। And the Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. যার উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্মকে এমন একটি জেনারেশন ট্রান্সফার করা যা অবিডিয়েন্ট হবে, অর্ডার ফলো করবে, নিজ থেকে প্রশ্ন করবে না, আর ততটুকুই করবে যতটুকু তাদেরকে বলা হবে। এভাবে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করে এবং রেজাল্ট ঠিক সেটাই আসে যেটা তারা চেয়েছিল।
1760 সাল থেকে 1840 সালের মাঝামাঝি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গিয়েছিল। গ্লোবাল ইকোনমি খুব দ্রুততার সাথে বাড়ছিল, কিন্তু ওই সময় মানুষ স্বাধীন ছিল। তারা কৃষিকাজ করত কিংবা নিজের ভেতরের প্যাশনকে ফলো করে এবং হ্যান্ডিক্রাফট তৈরি করত বা ছোটোখাটো বিজনেস করত। ফলে ইন্ডাস্ট্রিগুলোতে ওয়ার্কার পাওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে, যারা কিছু টাকা বেতনের জন্য দিনে 12 ঘন্টা কাজ করবে এবং ওভারটাইমও করবে অ্যাজ এ লেবার হিসেবে। তো এই সমস্যা সমাধানের জন্য পৃথিবীর ধনী মহলগুলো পার্সিয়ান এডুকেশন সিস্টেমকে কপি করতে শুরু করে। তারা এডুকেশনের মাধ্যমে মানুষকে জবের জন্য প্রিপেয়ার করে, লেবার হওয়ার জন্য রেডি করে। Corporate types mostly who wanted to produce cadres of obedient workers. And that's why the desks are in rows, and that's why there's factory bells, and that's why it's top-down leadership. একটি ছেলে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত স্কুলে শিখতে থাকে কিভাবে একটি ভালো জব পাওয়া যায়, কিভাবে ভালো একটা লেবার হওয়া যায়। ফলে এডুকেশন শেষ হওয়ার পর যখন বয়স বাড়ার কারণে স্বাভাবিকভাবেই তার কাঁধে পরিবার ও সমাজের বিভিন্ন দায়িত্ব এসে পড়ে, তখন তার সামনে লেবার হওয়া ব্যতীত নতুন কোনো কিছু নিয়ে ভাবার মতো পথ থাকে না। হিস্টোরি রিপিটস ইটসেলফ। ইতিহাসের মতন বর্তমানে আমাদের চাকরি ব্যবস্থা চলছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সিস্টেম আমাদের মেনে নিতে হচ্ছে এবং মেনে নিতে হবে। কে না চায় পড়ালেখা শেষে ভালো একটি জব করতে? কে না চায় বেকারত্বের মতো অভিশাপকে জীবন থেকে দূর করতে? আসুন আমরা একসাথে রিসার্চ করি, এডুকেশন করাপশনটাকে মূলত বের করি। এভাবে ধীরে ধীরে পুরো পৃথিবী ওয়ার্কারের পৃথিবীতে বলতে যাবে। বাট লাকিলি সময়ের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি এই এডুকেশন সিস্টেমকে বুঝতে পারে এবং ভিন্ন এডুকেশন সিস্টেম চালু করে। ফলে আজ তারা উন্নত দেশ হিসেবে পরিচিত। কিন্তু কিছু দেশ আজও সেই 100 বছর পুরনো এডুকেশন ট্র্যাপের মাঝে ফেসে আছে, যেমন আমাদের বাংলাদেশ। যারা ভালো রেজাল্টকে দুনিয়া সব কিছু মনে করে, এভাবে স্কুলে 10 বছর, কলেজে 2 বছর, ইউনিভার্সিটিতে 2 বা 4 বছর, মোট 16 থেকে 18 বছর ক্লান্তিকর জার্নি শেষে 23 কিংবা 24 বছর বয়সে এসে পৌঁছায়। তারপর শিক্ষার্থীরা বুঝতে পারে দরকার অভিজ্ঞতার, দরকার স্কিলের, প্রয়োজন জব প্রিপারেশনের। সে পুরোপুরি বুঝে যায় চাকরি না পেলে তার সারা জীবনে এডুকেশন বৃথা। এরপর শুরু হয় চাকরির জন্য পড়াশোনা, যেখানে তার সমবয়সী বাইরের দেশের ইঞ্জিনিয়াররা আমাদের দেশে এসে পদ্মা সেতু তৈরি করে। আর আমরা কত সালে পদ্মা সেতু নির্মাণ হয়েছে, কত সেতুর দৈর্ঘ্য কত মিটার, সেতুর প্রস্থ কত মিটার, পদ্মা সেতুর কয়টি পিলার আছে, এসব মুখস্থ করতে করতে আমাদের মাথার চুল ছিঁড়তে থাকে। যারা এডুকেশন ট্র্যাপ থেকে বের হয়ে আসতে পেরেছেন, তারা শুধু নিজের কর্মসংস্থান নয়, বরং অন্যের কর্মসংস্থান জোগাড় করে দিতে পেরেছেন। বিল গেটস, co-founder of Microsoft, college dropout. Mark Zuckerberg, creator of Facebook, college dropout. Steve Jobs, CEO of Apple, high school dropout. পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার জন ডি রকফেলার, হাই স্কুল ড্রপআউট। এরকম শত শত ব্যক্তি রয়েছে যারা বুঝতে পেরেছিলেন এডুকেশনের পাশাপাশি নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগানো জরুরি। যা এডুকেশনের সাথে ইনকামের সরাসরি কোনো সম্পর্ক নেই, তারা নিজেদের প্যাশন এবং তার স্কিলের উপর ফোকাস দিয়েছে এবং তারা সফল হয়েছে। এডুকেশনের বিকল্পে দুনিয়াতে যে অনেক কিছু করার মতন আছে, যা নিজেকে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। শুরু থেকে শিক্ষার্থীদের স্ট্রেস ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, বিজনেস, ক্রিয়েটিভিটি, প্রোডাক্টিভিটি, এআই, ফ্রিল্যান্সিং এসব বিষয় নিয়ে মানুষের জীবনে প্র্যাকটিক্যালভাবে যে জড়িত তা নিজ থেকে শিখতে হবে। সবসময় চিন্তা করতে হবে ওয়ান স্টেপ অ্যাডভান্স নিজেদেরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের চিন্তা করতে হবে কীভাবে বিশ্বমানের ক্যারিয়ার তৈরি করা যায়। অ্যান্ড দ্যাটস ইট, গুড লাক। রিমেম্বার, এডুকেশন ইজ এ সিস্টেম, নট এ ট্র্যাপ। To crack the system, we have to become the system.